আসসালামু আলাইকুম। শুরু করছি। দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড। পর্ব ৭৭। লেখিকা ডায়না ইমরোজ লাকি। তৃষ্ণা সকাল সকাল বায়না ধরল মায়ের সাথে। আজও জঙ্গলের দিকে যাবে। এখুনি। মায়া নাকচ করছে। মীরের দেয়া মনে করে বাঁশিটি ছুঁড়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে। ভাবছে মীরকে নিয়ে। কিছু স্বপ্ন যেন কল্পনায় জগৎ সাজায়। তেমনি মায়াও জগৎ সাজাচ্ছে নতুন করে মীরকে নিয়ে। যেখানে শুধু ভাবনারা ঘর বুনবে। কিন্তু ভাবনা সম্পূর্ণ করতে দিল না তৃষ্ণা। এসেই সেই ভাবনার জগৎ ভাঙিয়ে দিয়েছে। সকালটা পরিপূর্ণ হয়ে আছে। শীত শেষ প্রায়ই। গরমের তীব্র আগমন। আকাশটা আজ হঠাৎ মেঘলা হতে শুরু করেছে। উপকূলীয় এলাকা বলে গরম আসবেও দ্রুত, সেই সাথে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে বলে। তৃষ্ণা অনুরোধ স্বরূপ বলল, ও সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না। তুই অসুস্থ, এই সুযোগে একটু বের হতে পারছি। আমার অনুভূতির মূল্যই নেই তোর কাছে। মায়া বোঝালকে এই অবস্থায় ঘোরাঘুরি করলে লোকে নানান কথা বলবে। তুই বরং একা বের হো। তৃষ্ণা বিদ্রুপ করে বলল, তোর যেতেই হবে। শুনছি না তোর নাকচ। নাছোড়বান্দা তৃষ্ণার অনুরোধ মায়া রাখতে বাধ্য হল। সে জানে তৃষ্ণার বাইরে যাওয়ার উদ্দেশ্যে একমাত্র নওয়াব শেহজাদা। সকাল গড়ানোর সাথে সাথে আকাশ মেঘলা হতে শুরু করেছে। সঙ্গে শীতল বাতাস। মায়ের এরূপ আবহাওয়া ভীষণ পছন্দের। জঙ্গলের সীমান্তে এসে দাঁড়িয়েছে দুজন। মায়ের গায়ে জড়ানো লাল শালটা ভালো করে জড়িয়ে ধরল। দূরে নদীর তীরে তাকায়। কাউকে বসে থাকতে দেখা যাচ্ছে। নদীর অপর প্রান্তে তাকালে দেখা যায় আকাশটা নেমে দাঁড়িয়েছে। মাঝিরা দূরেই বৈঠা ধরে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। যিনি নদীর তীরে বসে আছেন তার সাথে একটি অশ্ব। ও মনে প্রাণে ঘাস খাচ্ছে। মায়া চোখ সরিয়ে ফেলে। তৃষ্ণা চারদিকে ছড়িয়ে তাকিয়ে বলল, নদীর তীরে নিশ্চয়ই শেহজাদা ভাই বসে আছে। উনি নিশ্চয়ই আমাদের দেখলে চিনবেন। চল যাই। মায়া বোঝাল, ই লোকটা আমাদের বেহাইজা বলবে। তার চেয়ে আমরা অন্যদিকে হাঁটি। পদক্ষেপ পরিবর্তন করে অন্যদিকে হাঁটতে শুরু করল তারা। তৃষ্ণা ছোটবেলার প্রসঙ্গ তুলে। ছোটবেলায় এদিকে কত আশা হতো। তখন যেন জায়গাগুলো আরও বেশি নিস্তব্ধ ছিল। অন্যরকম অনুভূতি হতো। এখন আর হচ্ছে না। সব জঙ্গল সাফ। মায়া শুধু ওর মুখে শুনেই যাচ্ছে এসব। কিছু বলছে না। তৃষ্ণা পুনরায় কিছু বলার আগেই একটা অশ্ব ছুটে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। মায়া ও তৃষ্ণা থমকে দাঁড়ায়। মায়া চোখ তুলে তাকায়। নওয়াব শেহজাদা অশ্বে। আজ তার পরনে সাদা পাঞ্জাবি পাজামা। কালো রঙের জুতা। শাল। হাতে বাঁশি রাখাটা যেন তার অভ্যাস। অশ্ব থেকে নেমে দাঁড়াল। বাঁশিটি পেছন ঘাড়ে রেখে তো হাতের ভর রাখল। মায়ের দিকে ঝুঁকে বলল, আমাকে দেখে এড়িয়ে যাচ্ছ যে? তৃষ্ণা আগ বাড়িয়ে বলল, আপনাকে দেখিনি। কোথায় ছিলেন? শেহজাদা তৃষ্ণার দিকে চেয়ে বলল, দ্বীপ একচর। শোনো, আমাকে কিছুক্ষণ রূপকথার রানীর সাথে সময় কাটাতে দাও। মায়া বিস্ময় প্রকাশ করল। ভারী দম ফেলে একবার তৃষ্ণার দিকে চাইল। তার চাহনির ইশারাতে বোঝা গেল সে তৃষ্ণাকে যেতে বারণ করছে। কিন্তু তৃষ্ণা সোনার মেয়ে নয়। সেও এক পা দুপা করে পেছনে সরে যায়। শেহজাদা বলল, ভয় নেই। এই নওয়াব শেহজাদা কোনো মেয়ের ক্ষতি করতে শিখেনি। চলো। মায়া মাথা নাড়ায়, কোথাও যাবে না। শেহজাদা বাঁশিটি নামিয়ে ফেল। হুস করে নিঃশ্বাস ছাড়ে। তার নিঃশ্বাস পড়ে মায়ের চুলে। উড়ে যায় কপালের কাছে থাকা মৃদু চুলগুলো। শেহজাদা মায়ের সৌন্দর্য দেখে বলল, রূপের কি ঝলক মায়েরি। চলো নদীর পাশে বসি। মায়া নখ খুঁড়তে শুরু করল। উদ্ভ্রান্ত পথিকের মতো লাগছে নিজেকে তার। আর একটু হলে কাঁপুনি সৃষ্টি হবে। শেহজাদা এমতাবস্থায় মায়ের হাতটা ধরল। হঠাৎ হাত ধরায় মায়া চমকে উঠল। নিষ্পলক তাকায় শেহজাদার দিকে। শেহজাদা তাকে নদীর তীরের দিকে নিয়ে যায়। তীরে এসে তাকে ছেড়ে দেয়। বলল, তোমার অনুমতি ছাড়া হাত ধরেছি। ক্ষমাপ্রার্থী আমি। কিন্তু কি করব, বড়দের কথা না শুনলে ছোটদের এভাবেই জোর করে শোনাতে হয়। বসো ঘাসের উপর। মায়া বসছে না। শেহজাদা পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে দেখল মায়া বসেনি। ফের মৃদু ধমকের সুরে বলল, বস বলছি। মায়া ঘাসের উপর বসল। মনে মনে শেহজাদাকে গালিও দিচ্ছে।
শেহজাদা মায়ের পাশে বসে বলল, ও গালি দিচ্ছ কেন? মনে মনেও এত জোরে কথা বলছ যে আমি শুনে ফেলছি। আমাকে বেয়াদব পুরুষ বলেছ। অবশ্য বলবেই তো। প্রাপ্য এটাই। বংশের গোড়াই দোষ ছিল। যাক গে, সেসব বলে কি হবে? তোমার প্রসঙ্গে আসি। তোমার ব্যাপারে আমি সব জানি। বিয়ের রাতে বিধবা। এটা একটা দুর্ঘটনা। তুমি খুব কষ্ট পেয়েছ। শখ বলে কথাই বলতে পারছ না। সমস্যা নেই, আমি তোমার শাড়ির রং আর কথা বলার ক্ষমতা দুটোই ঠিক করে দেব। থেমে আবার বলল, শাড়ির রং ঠিক মানে বোঝনি নিশ্চয়ই। সাদা শাড়ি থেকে রঙিন শাড়িতে তোমাকে বিভক্ত করে দেব কি? মায়া শুধু শেহজাদার কথাগুলো শুনছে। একা একা অনর্গল কথা বলেই যাচ্ছে। মায়া এবার তাকে মনে মনে পাগল বলে সম্বোধন করল। শেহজাদা বলল, হু, তোমার প্রেমে পাগল। তোমাকে জঙ্গলে সেদিন প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি জানো, প্রেম ভালোবাসা আমি ঘৃণা করতাম। কিন্তু তোমাকে একবার দেখেই বুঝে গেছি প্রেম জিনিসটা হঠাৎই হয়। তোমাকে দেখেই বুঝে গেছি হৃদয়ের ঘরের মেহমান দরকার। আর সেই মেহমান তুমি। এই ভুবনে কত মুখশ্রী দেখলাম, কিন্তু আমার চোখ আটকে গেল তোমাতেই। কি মুগ্ধ সুরেই কথাগুলো বলছিল শেহজাদা। হাঁটুতে হাতের ভর। হাতের পাশে মাথা ঠেকিয়ে বাঁকা ঘাড়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া শেহজাদার মুখে এহেন কথা শুনে বিব্রতকর অবস্থায় পড়ে। একই তো মুখ থেকে শব্দ বের হবে না। দ্বিতীয়ত এখানে বসে থাকতেও ইতস্তত বোধ করছে। মীরকে ঠকাচ্ছে এমনটা মনে হচ্ছে। শেহজাদা দৃষ্টি সরিয়ে ফেল। পকেট থেকে বের করে সিগারেট ধরাল। সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়ার পূর্বে বলল, ও যদি ধোঁয়া তোমার দিকে যায়, তবে বুঝ তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছ। মনে মনে মায়া বলল, এ কোনো অদ্ভুত নিয়ম, বাতাস যেদিকে যাবে ধোঁয়াও সেদিকে যাবে। শেহজাদা যেন এবারও তার মনের কথা শুনে ফেল। বলল, ও তোমার দিকে ধোঁয়া যাবে। দেখো বাতাস এদিকে যাচ্ছে। তুমি বা পাশে। তোমার দিকে যাবে। বলে ধোঁয়া ছাড়লে সত্যি সত্যি মায়ের দিকে গেল। শেহজাদা বলল, তার মানে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছ? বলে সে কি হাসি। মায়া কিছুক্ষণ তার হাসি পর্যবেক্ষণ করে নিজেও হাসে। অনেক চেষ্টা করছিল হাসি চেপে রাখার। পারেনি। আকাশে মেঘ জমে। বৃষ্টির আশঙ্কা। অন্য স্থানের তুলনা আলিমনগর সব যেন আগেভাগেই শুরু হয়। মায়া মেঘ দেখে ইশারায় বলল, কি বৃষ্টি হবে হয়তো। শেহজাদা বলল, আমার অনেক শখ। হবু বুয়ের সাথে বৃষ্টিতে ভিজব। আজ বোধহয় সেই স্বপ্ন সত্যি হবে। আমি আগামীকালই যাব তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। ভাবছ লোকটি নিশ্চয়ই গর্দুব, বলতে পারো। ভালোবাসার ক্ষেত্রে যে যত বোকাসোকা হয় সেই দিন শেষে ভালো থাকে। হয়তো তোমার বাবা প্রথম একটু অবাক হবেন। এরপর খুশিও হবেন। আশা করি উনি রাজি হবেন। মায়ের চোখ দুটো বড় হয়ে গেল শেহজাদার কথা শুনে। সে এখন কিভাবে বোঝাবে সে এসব চায় না। তার ভালোবাসা মীরকে নিয়েই সে বাকি জীবনটা কাটাবে। নতুন জীবন চায় না। কক্ষনো না। তার আশ্চর্যজনক অভিব্যক্তি দেখে শেহজাদা বুঝে যায় মায়া কি বলতে চাইছে। তবু তার অভিব্যক্তিকে অগ্রাহ্য করে বলল, তোমার কাছে সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে উপরওয়ালা বোধহয় এটাই চান। তোমার জীবনে আমির আগমনটা আগে থেকেই লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা। কখনো ভাবিনি ঘুরে ফিরে তোমার সাথে দেখা হবে। শেহজাদা থামতেই মায়া কিছু বোঝাতে চাইল পুনরায়। তাৎক্ষণিক ভেসে আসল মেঘের গর্জন। দুজনেই আকাশের দিকে তাকাল। বৃষ্টির আগমন। মায়া বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়াল। পা ফেল বাড়ির পথের দিকে। শেহজাদা দুকোমরে হাত দিয়ে আকাশের দিকে চোখ বুলায়। মেঘের আলাপকালে বোঝা গেল বৃষ্টি এখুনি আসবে। মায়া ফিরতে পারবে না বাড়িতে। বৃষ্টি তাকে ছুঁয়ে ফেলবে নিশ্চিত। শেহজাদা চোখ নামিয়ে মায়ের পিছু পিছু হেঁটে বলল, ভিজবে মেয়ে। চলো গাছের নিচে দাঁড়াই। তুমি অসুস্থ। তার ভেতরে ভিজলে আরও অসুস্থ হবে। তুমি অসুস্থ হলে যে আমার নিঃশ্বাস তখনই আটকে যাবে। মায়া একবার থম মেরে দাঁড়াল। পেছন ঘুরল। শেহজাদার দিকে কটমট করে তাকায়। শেহজাদা মায়ের চাহনি দেখে দাঁড়িয়ে বলল, হবু স্বামীর দিকে এভাবে তাকাতে নেই। চোখে সমস্যা দিবে। একই তো গলাটা গেছে, এরপর চোখও যাবে। বলে মৃদু সুরে হাসে। মায়া মনে মনে তাকে বেয়াদব বলে দাবি করল। পথে যেতে যেতেই বৃষ্টি শুরু হয়। শেহজাদা তার অশ্বকে একটা গাছের নিচে রাখে।
তৃষ্ণা মায়াকে বলল, তোকে ভেজানো যাবে না। সমস্যা হবে। চল গাছের নিচে দাঁড়াই। মায়া বোঝায় শেহজাদা লোকটি পেছনেই আছে। বাজে লোক। ভিজে গেলেও যাব। শেহজাদা অশ্বকে রেখে বৃষ্টির জল স্পর্শ করে বলল, গো হে বৃষ্টি, তুই বড়ই বুদ্ধিমান। কখন কোথায় কিভাবে ঝরতে হবে জানিস। শুক্রিয়া, তবে কি বলে আশেপাশে কলাগাছ খুঁজতে শুরু করল। পেল না। কি করবে ভাবছে। ঠিক তেমন সময় দেখল এক মধ্যবয়স্ক লোক ছাতা নিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে। হাতে বৈঠা। নিশ্চয়ই মাঝি। শেহজাদা দৌড়ে লোকটার কাছে গেল। লোকটি দাঁড়িয়ে যায়। শেহজাদাকে পা থেকে পরখ করে। বললেন, কি বৃষ্টিতে ভিজেতেছ কেন, পথ আটকাইলা? চাচা, আমার বউ এমনিতেই অসুস্থ। ওই যে দেখেন। তার উপর রাগ করে বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছে। আর বৃষ্টির ও বলিহারি, এমন সময় আসতে হলো, ও ভিজে গেলে অসুস্থ হয়ে পড়বে। তখন কি আমার ভালো লাগবে বলুন? লোকটি হাঁ করে তাকিয়ে রইল শেহজাদার দিকে। এরপর ঘুরে মায়ের দিকে তাকাল। পিঠ পেছন দেখা গেল। শেহজাদা বেশ অস্থির হয়ে আছে। পুনরায় লোকটিকে বলল, চোখের সামনে বউ ভিজে যাচ্ছে, দেখতে আমার ভালো লাগছে না। কিছু করুন চাচা। লোকটি ঘাট ঘুরিয়ে ছাতার নিচ থেকে মায়েকে আরেকবার দেখে। এরপর শেহজাদাকে দেখে বললেন, কুই আমার ছাতাটা নিলেই তোমার সমস্যা নিশ্চয়ই সমাধান হইব। নাও। আমি নদীর তীরে অপেক্ষা করতেছি। আইসা পড়ে দিয়ে যাইও। শেহজাদা মুখে উজ্জ্বল হাসি নিয়ে ছাতাটা নিল। লোকটি বিটবিট করে বললেন, আধা পাগল মনে হয় গে। শেহজাদা উনার বিব্বিদানি শুনে জবাব দিল, আধা না চাচা, পুরোটাই পাগল। বলে চলে যায় মায়ের দিকে। পথ ভিজে যাওয়াতে মায়াও ঠিকমতো হাঁটতে পারছে না। বৃষ্টির পরিমাণ হঠাৎ বেড়ে যায়। তাৎক্ষণিক অনুভব করল তার শরীরে বৃষ্টির ছিট পড়ছে না। মাথার উপরে তাকিয়ে দেখল ছাতা। কৌতূহলবশত পাশে চেয়ে দেখল শেহজাদাকে। শেহজাদা ভিজছে। সে ছাতার বাইরে। লোকটাকে যত দেখছে তত অবাক হচ্ছে। চুপিসারে কতবার যে নির্লজ্জ বলল তার ঠিক নেই। মায়া বাধা দিল না শেহজাদাকে। দিয়ে ফায়দা হবে না নিশ্চিত। তৃষ্ণা বলল, ভাই, ছাতা কোথায় পেলেন? মন থেকে কিছু চাইলেই পাওয়া যায়। যখন বৃষ্টি আসল তখন আল্লাহর কাছে চাইলাম। আর পেয়ে গেলাম। চাইলেন আর পেয়ে গেলেন। এটা তাকদীর। হয়তো আল্লাহ চান আমি আর মায়া চিরপথ এভাবেই হাঁটি। তিনি চান। নিশ্চয়ই চান। আর মায়াও মনে মনে চাইছিল আমাকে। যাতে ওর পিছু নেই। তাই পিছু নিচ্ছি। কিন্তু আপনি তো পাশে হাঁটছেন। শেহজাদা নিরুত্তর। মায়া হাসে তাদের দুজনের কথোপকথন শুনে। পাশে না হাঁটলে ওর মাথায় ছাতা ধরবে কে? ও কি ধরতে বলেছে? তৃষ্ণা যেন অতিরিক্ত প্রশ্ন করে ফেলছে। শেহজাদা বিরক্তি হচ্ছিল। তবু বিরক্তিকর ছাপ মুছে বলল, যাকে ভালোবাসি তার যত্ন নিতে বলতে হয় না। বোকা পুরুষদের বলতে হয়। আমি শেহজাদা বোকা পুরুষ নই। দেখেই বোঝা যায়। তাদের বক্তব্য আদান প্রদান এর এক পর্যায়ে এসে মায়াপথের মাঝে দাঁড়িয়ে পড়ে। শেহজাদার দিকে তাকিয়ে ইশারা করল সে যেন এখন চলে যায়। বাড়ির কাছাকাছি চলে এসেছে। শেহজাদা বলল, এখনও টুপটাপ বৃষ্টি ঝরছে। বাড়ির চৌহদ্দি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। অসুবিধে হবে? মায়া মাথা নাড়ায়, হবে। একটু ভালোর জন্য অসুবিধে হওয়াতে মন্দ নয়। এরকম অসুবিধে জীবনে বারবার আসা দরকার। মায়া নিষ্প্রাণ চোখ জোড়ার দৃষ্টি ফেলে রেখেছে শেহজাদার দিকে। শেহজাদা ভেজা চুলগুলো উপরের দিকে তুলে জল ঝরাচ্ছে। চোখ দুটো লাল হয়ে গেছে জল ঠুকে। সুঠাম দেহের গঠনটা স্পষ্ট দেখা যাচ্ছে। মায়া চোখ সরিয়ে নীল। বৃষ্টি থামেনি। বৃষ্টি ঝরা প্রকৃতির মাঝে রোদ দেখা যায় হঠাৎ। মেঘ সরে মৃদু রোদ আসাতে দুজনেই তাকাল সূর্যের দিকে। শেহজাদা মসৃণ হেসে বলল, অন্ধকার আবহাওয়াতে রোদ। হঠাৎ মেঘালয় রাজ্যে সূর্যের আগমন। যেমন করে আমার শূন্য জীবনে তোমার আগমন ছিল পূর্ণতার বৃক্ষের মতন। বলে থেমে পাশ পরিবর্তন করে অপর পাশে গিয়ে ছাতা ধরে। মায়া হতভম্ব হয় শেহজাদার প্রতিটি বাক্যে। সে শেহজাদার জাদুকরি চোখ দুটো দেখে। শেহজাদা তাকে পথে ইশারায় সামনে এগোতে বলে। মিনিট কয়েক পর চৌধুরী বাড়ির চৌহদ্দির সামনে তারা পৌঁছে যায়। শেহজাদা বলল, চলে যাও। দ্রুত ভেজা কাপড় বদলে নিয়েও কি থেমে দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে পুনরায় মায়ের দিকে তাকিয়ে বলল, আগামীকাল তোমার দেখা পাব তো?
শেষ অনুরোধটা করুণ সোনাল শেহজাদার। নরম কণ্ঠ। মায়া মাথা আওড়াল। না, আমি তোমার অপেক্ষায় থাকব। যদি না আসো তবে তোমার বাড়িতে চলে আসব এবং কালই বিয়ের প্রস্তাব দেবগু। মায়া কিছু বলে না। তৃষ্ণা আগ বাড়িয়ে তাদের মাঝে বলল, এত তারা কিসের? আমাদের অবস্থা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছেন? শেহজাদা ক্ষিপ্ত স্বরে বলল, এটা তোর মনের কথা। ওর না। অন্যদিকে এক ভাগীদার কখন ছুটে যায় কে জানে, শেষ বাক্যটি অস্পষ্টভাবে বলল শেহজাদা। কিছু বললেন। গলার কাছে বেজে থাকা একটা কাঁটা। তুমি বুঝবে না। ভেতরে যাও। মায়ের যত্ন নিও। তারা বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করে। শেহজাদা ছাতা বন্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের যাওয়ার পানে দেখছে। ভাবছে মায়া যদি একবার পেছন ফিরে তাকাত, করুণ স্বপ্ন ও আশা যেন যা পূরণ হওয়ার নয় ভাবছে শেহজাদা। ঠোঁটের ফাঁকে একফালি ব্যর্থতার হাসি ফুটে। চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে দম ফেল ভারী। নিঃশ্বাসটুকুর সাথে আপাতত সমস্ত কষ্ট বিসর্জন দিল। নিজ গন্তব্যে ফেরা দরকার। তার পথে পা ফেলার আগে আর একবার তীব্র আকাঙ্ক্ষার ওই চোখ দুটো ফেলে মায়ের দিকে। ঠিক সেই মুহূর্তে মায়া এক নজর দীর্ঘ সময়ের জন্য পেছন ফিরে তাকায়। শেহজাদা চোখ কচলে তাকাল। ভুল ভেবেছিল কিন্তু ভুল নয়। মায়া তার পানে দেখছে। শেহজাদা একগাল হেসে উঠল। 3 সন্ধ্যের দিকে এক অনুচর খাবারের থালা নিয়ে মীরের বন্দিশালায় উপস্থিত হয়। এক হাতে জল। ও এসে মীরের সামনে খাবারটা রাখে। মীর খেয়াল করল অনুচর ঘরের ভেতরে প্রবেশ করতেই দরজাটা কেমন আপনা-আপনি বন্ধ হয়ে গেল। পাথরের মতো শক্ত। কোনো ছিটকিনি নেই ভেতর থেকে। নিশ্চয়ই বাইরে থেকে আটকানো থাকে। অনুচর খাবার রেখে বলল, আপনার হাত খোলার তো নিয়ম নাই। আইজ ওস্তাদ নাগ। কাবির, আমাকেই খাইয়ে দিতে হইব গো। মীর এক ভ্রুকুটি উঁচিয়ে বলল, খাব না। বিশেষ করে তোর হাতের খাওয়ার ইচ্ছা নেই গু। এমন কইরেন না স্যার। আপনারে না খাওয়াইতে পারলে ওস্তাদ কথা শোনাইব গি। এদের সাথে কাজ করে কত টাকা পাস? চলি কোনরকম। বউ সংসার আছে। ছোট একটা মাইয়া আছে গি। মীর হেয়ালিপূর্ণ ছাপে গভীর শ্বাস ভেতরে নিয়ে ছেড়ে বলল, তোর তো মেয়েও আছে। আর আমি বিয়ের পর বাসরঘর অবধি যেতেই পারিনি। কপাল উ। কে স্যার? তোর ওস্তাদ বড় শয়তান আমায় ধরে নিয়ে আসছে। আমার বউয়ের উপর নজর পড়েছে ওদের। শালা বান্দর ওই শেহজাদা। দেশে কি মেয়ের অভাব ছিল? আমার বুকেই কেন? অনুচর খাবার হাতে তুলছিল। ফের রেখে দেয়। বলল, আপনার বুড়ে ওরা কি করছে? কিছু এখনো করেনি। কিন্তু কখন কি করে বসে সেই চিন্তায় দিল ফাটছে আমার উ। তার মানে মাইজা কেস? হু। মেয়েলি কেস। তোকে দেখে আমার বন্ধু আহির, রাফিদ ওদের কথা খুব মনে পড়ছে। ওরা থাকলে ঠিক আমায় বাঁচিয়ে নিত উ। আপনার বন্ধুরা কুম্মে কোথায়? আছে বাড়িতে হয়ত। আমার মৃত্যুর শোক পালন করছে গি। আপনি মারা গেছেন? ওর চোখ দুটো ফুটে উঠল। মীর বলল, ভয় পাস না। আমি আত্মা না। তোর ওস্তাদ আর ওই বড় শয়তান আমার পরিবারের কাছে আমাকে মৃত প্রমাণ করেছে। আমার পরিবার ভীষণ কষ্ট পাচ্ছে। বিশেষ করে আমার বউ। আপনার বুর জন্য আপনার কষ্ট হয়? অনুচর এর ফালতু প্রশ্নের উত্তর দিতে মোটেই ভালো লাগছে না মীরের। তবু ওকে কথার জালে ফাঁসিয়ে হাত দুটো খোলার চেষ্টা। এরপর পালানোর পরিকল্পনা। খুব কষ্ট হয়। কেন তোর হয় না? হু হয়। কিন্তু কি আর করার? অনুচর এর মুখটা ধোঁয়াশা হয়ে গেল। মীর বল, উ কি হয়েছে? বুয়ের কাছে যেতে পারছিস না বলে মনে খারাপ? ও মাথা নাড়ায়। হ্যাঁ। তবে শোনো, তুই তোর বুয়ের কাছে চলে যা, আর আমাকে আমার বুয়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দে গি। না স্যার। ওস্তাদ জানলে আমারে শেষ কইরা ফেলব উ। তোর ওস্তাদ জানব না। তোকে এত টাকা দেব বাকি জীবনটা বসে খেতে পারবি উ। অনুচর চুপচাপ। মীর ওর অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করে, খু আচ্ছা তোর নামটা কি? জবে। মাহফুজ উ। মুফিজ উ। না স্যার, মাহফুজ গো। তুই অনেক ভাগ্যবান রে মাহফুজ গো। কেমনে? এই যে তুই সন্তান ও বানিয়ে ফেলেছিস গ। মাহফুজ লজ্জায় পড়ল। লজ্জা কাটিয়ে বলল, আপনার প্রেম কাহিনী শুনবার চাই।
বিয়ে হইল তারপর বন্দি আমগো কাছে বুনিয়ে টানাটানি একদম শুরু থেইকা শুনতে চাই। আচ্ছা তাহলে হাতটা খুলে দে। খাবার খেতে খেতে দুজনে সেই আলোচনায় বসি। মাহফুজ হাস্যোজ্জ্বল মুখে বলল, আচ্ছা। শীঘ্রই শেষ হচ্ছে দ্য সাইলেন্ট ম্যানর। গঠনমূলক মন্তব্য আশা করছি।